আমাদের এই পৃথিবী খুবই বিচিত্রময়। আমরা মাঝে মধ্যে এমন কিছু কিছু মানুষের সান্নিধ্যে আসি যারা ঠিক মানুষ নয়, মানব দেহধারী অন্য কিছু, এক মহাশক্তির অংশ বিশেষ। তারানাথ তান্ত্রিক এমনই এক বিস্ময়কর বালকের সান্নিধ্যে এসেছিলেন। কে সেই বালক? কী বা তার পরিচয়? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন, বিস্ময়কর বালক। সকালবেলা থেকে উঠেই দেখি মন মেজাজ দুই খুবই খারাপ। চোখের পাতা খুলতে না খুলতেই খোলা জানলা দিয়ে তাকাতেই দেখলাম অঝোর ধারায় বৃষ্টি হয়ে চলেছে অনবরত। বৃষ্টির দিনগুলো এমনই হয়, এক মন খারাপের সূচনা ঘটায় এই বাদলার আবহাওয়া। বাড়িতে বসে বসে একখানি পত্র লিখছি সময় কাটানোর জন্য। ঠিক এমন সময় বন্ধ দরজার অপর প্রান্ত হতে দরাম দরাম শব্দে একটা করাঘাতের আওয়াজ ভেসে এলো। আমি এবার পত্রলেখা থেকে মনোযোগ বিচ্ছিন্ন করে উঁচু গলায় প্রশ্ন করলাম, কে? দরজার অপর প্রান্ত হতে বহু পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো, আমি ভাই, আমি কিশোরী, দরজাখানা খোলো। কিশোরীর কণ্ঠ পেয়ে আমি পত্রলেখা থামিয়ে তড়িঘড়ি উঠে গেলাম দরজার পানে। দরজার আগল খুলে দিতেই দেখলাম চৌখাট গোড়ায় দাঁড়িয়ে রয়েছে কিশোরী। বৃষ্টির জলে পুরোপুরি ভিজে গিয়েছে ছেলেটা। শীতল জলে অত্যন্ত ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে বেচারা। তাকে দেখে ভারী মায়া হলো আমার। আমি তাড়াতাড়ি খানিকটা ধমকে সুরে বলে উঠলাম, এই কিশোরী, তোমার কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? হ্যাঁ, এমন ঠান্ডার দিনে বৃষ্টির জলে ভিজে ভিজে কেউ আসে? তাড়াতাড়ি ঘরে ঢুকে এসো, বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না, আর শরীর খারাপ হবে তো। কিশোরী আমার কথা শুনে এবার ঘরের ভেতরে ঢুকে এলো। আমি তার হাতে একটা গামছা তুলে দিলাম। মাথা, গা, হাত পা ভালোভাবে মুছে অঙ্গের পরিধেয় সকল ভিজে বস্ত্র সে খুলে দিতেই আমি আবার কিছু কাপড় চোপড় তাকে দিলাম পরার জন্য। আদা দিয়ে বেশ ভালো করে একটু চা করলাম আমি। তারপর গরম এক কাপ চা কিশোরীর হাতে তুলে দিয়ে নিজেও নিলাম এক কাপ। সে অত্যন্ত তৃপ্তি করে কাপের ধুমায়িত তরলে চুমুক বসাতে লাগলো। চা পান সমাপ্ত হলে কিশোরী এবার বলল, আর বলো না ভাই, সকাল থেকেই হতভাগা বৃষ্টি হয়েই চলেছে। এরকম বাদলার দিনে একভাবে বাড়িতে বসে থাকতে মন চায় না মোটে। বড্ড বিরক্ত লাগছিল, তাই চলে এলাম তোমার সাথে একটু আড্ডা দেবো বলে। কিশোরীর এমন বালক সুলভ কথা শুনে আমি আর না এসে থাকতে পারলাম না। হাসতে হাসতে আমি বললাম, সত্যি ভাই তুমি পারো বটে, তোমার জবাব নাই। সত্যি কথা বলতে আমারও বড্ড বিরক্ত লাগছিল। ভালোই হলো তুমি এসেছো, দুটো গল্প গুজব করে সময়টা কাটিয়ে দেওয়া যাবে। তবে যাই বলো ভাই, আসার পথে দেখলাম মোড়ের মাথায় ইলিশ মাছ বিক্রি করছে একটা লোক। সেই লোকটার কাছে থাকা এক একটা ইলিশের আকার অতীব বিশাল। এমন বর্ষার দিনে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে আহা, নেহাত মন্দ হয় না, কি বলো ভাই? তাহলে তো পুরোপুরি জমে যাবে একেবারে। আজ তাহলে তাই হোক নাকি, গরম গরম খিচুড়ি আর বড় বড় ইলিশ মাছ ভাজা। কিশোরী তুমি বরং আজ এখানেই থেকে যাও, আমি ছাদা মাথায় দিয়ে ইলিশ মাছ কিনে আনছি। তারপর দুই বন্ধু মিলে বেশ জমিয়ে রান্না বান্না করবো। এ তো অতীব উত্তম প্রস্তাব। তাহলে তাই হোক, এবেলা এখানে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বরং একবার মঠ লেনে যাওয়া যাবে। ঠাকুর মশাইয়ের বাড়ি অনেক দিন হয়ে গেল যাওয়া হয় না। বড় মন চাইছে তার কাছে একবার গিয়ে বেশ ভালো জমাটি গল্প শোনার জন্য। তবে তাই হোক, তুমি একটু বসো কিশোরী, আমি এক্ষুনি ইলিশ মাছ কিনে আনছি। আহ ভাই, চপ্পর খাওয়া দাওয়া হলো, কিন্তু আজকের মধ্যাহ্ন ভোজন একেবারে শতভাগ সার্থক হলো। যা বলেছ হে ভাই কিশোরী, সত্যি গরম গরম সুগন্ধি বাসমতি চালের খিচুড়ির সাথে বর্ষার জলে পুষ্ট বৃহৎ ইলিশ মাছ ভাজার জুটি একেবারে এক কথায় যাকে বলে অনবদ্য। একেবারে হক কথা বলেছ ভাই। চলো তাহলে ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যাক নাকি? হ্যাঁ চলো, দুগ্গা দুগ্গা বলে এবেলা বেরিয়ে পড়িখন, নাহলে সন্ধ্যার অন্ধকার নেমে আসবে। এমনিতেই আকাশের মুখ ভার। এখন বৃষ্টি থামলেও আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আবার নতুন উদ্যমে ফের শুরু হয়ে যাবে। তাই সঙ্গে করে ছাতা নিয়ে যাওয়াই মঙ্গলজনক। তা যা বলেছ ভাই,
আষাঢ় মাসের আকাশের ঘন কালো মেঘরাশি দেখে ঠাউর হয় খানিক মুহূর্ত বাদেই আবার হয়তো ঝমাঝম করে বৃষ্টি শুরু হবে। তবে যাবার পথে পাঁচ মাথার মোড় থেকে এক প্যাকেট পাসিংশো কিনতে ভুললে কিন্তু চলবে না। ওরে বাবা, সে কথা আবার ভুলে গেলে হয় নাকি? পাসিং শো ছাড়া ঠাকুরমশাই যে গল্পই বলতে পারেন না কিছুতে। গল্প বলার আসর জমাটি হবে না কোনো মতেই। চলো ভাই, এইটুকু পথ না হয় পায়ে হেঁটেই মেরে দিই। সে পয়সায় ঠাকুরমশাইয়ের জন্য পাসিং শো কিনে নেওয়া যাবে এখন। চলো চলো ভাই, আর অযথা বিলম্ব করে লাভ নেই। গল্প শোনার জন্য মনটা একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। আর কথা না বাড়িয়ে আমি আর কিশোরী এবার সোজা রওনা দিলাম তারানাথ তান্ত্রিকের গৃহ মটলেনের উদ্দেশ্যে। পাঁচ মাথার মোড়ে এসে সেই ছোট্ট মতন গুমটি থেকে আমরা কিনে নিলাম একটা পাসিং শোয়ের প্যাকেট। তারপর পুনরায় হাঁটতে শুরু করলাম। বেশ অনেকটা সময় একটানা হাঁটার পর একসময় দরজার সামনে এসে উপস্থিত হলাম আমরা দুজন। দরজার কপাটে মৃদু টোকা মারতেই ভেতর থেকে চারির নরম মেলি কণ্ঠস্বর ভেসে এলো। কে? চারিমা, আমরা কাকাবাবুরা, দরজা খোলো। হো, কাকাবাবু আপনারা এসেছেন? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি। কথাখানা শেষ করেই চারি হাতের যাবতীয় কাজ ফেলে রেখে তড়িঘড়ি সদরের পানে ছুটে এসে দরজা খুলে দিল। কপাটের আগল খুলে দিতেই আমি আর কিশোরী তৎক্ষণাৎ বাড়ির ভেতরে ঢুকে এলাম। চারি দরজায় পুনরায় আগল তুলে দিয়ে আমাদের উদ্দেশ্যে বলল, আপনারা একটু অপেক্ষা করুন কাকাবাবু, আমি বাড়ির ভেতর থেকে বাবা মশাইকে ডেকে দিচ্ছি। তিনি আজ বিশেষ একটা পুজোয় বসেছেন। আরে না না চারি, এত অল্পে ব্যতিব্যস্ত হওয়ার কিচ্ছু নেই। ঠাকুরমশাইকে তার নিজের মতন করে পুজো আচ্ছা করতে দাও। আমরা বরং একটু অপেক্ষা করছি। আর আমি চাই না আমাদের কারণে তার মতন একজন আধ্যাত্মিক মানুষের আরাধনায় সামান্যতম বিঘ্ন ঘটুক। চারি এবার মৃদু সৌজন্যমূলক হাসি হেসে বলল, ঠিক আছে কাকাবাবু, তবে তাই হোক। আপনারা বরং দাওয়ায় রাখা ওই তক্তপোষে গিয়ে বসুন। বাবা মশাইয়ের খানিক বাদেই পুজো সমাপ্ত হয়ে যাবে। আর ততক্ষণ বরং আমি আপনাদের জন্য একটু চা করে নিয়ে আসি, কেমন? এই কথা বলে চারি আর এক মুহূর্ত সেই স্থানে না দাঁড়িয়ে সোজা চলে গেল রন্ধনশালার অভ্যন্তরে। আমি আর কিশোরী অগত্যা দাওয়ায় উঠে এসে তক্তপোষের উপরে বেশ জড়ো সড়ো হয়ে কাছাকাছি গা ঘেঁষে বসলাম। বাইরে ততক্ষণে ঘন কালো অন্ধকার নেমে এসেছে, পুরোপুরিভাবে প্রকৃতির সবটুকু গোধূলি আলো শোষণ করে। পৃথিবী জুড়ে নেমে আসছে যেন কোনো নরকের ঘোর কালো অমানিসা। কিছুটা সময় বাদে দেখলাম চারি এসে আমাদের সামনে হাসি মুখে নামিয়ে রেখে গেল দু পেয়ালা চা আর কিছুটা চাল কলাই ভাজা। কিশোরী চাল কলাই ভাজা চিবুতে চিবুতে চা খেতে লাগলো মহা আনন্দে। বেশ অনেকটা সময় পর তারানাথ তান্ত্রিক এবার একটি মৃৎ প্রদীপ হাতে নিয়ে এসে দাঁড়ালেন আমাদের দাওয়ার সম্মুখে। ঠাকুরমশাইয়ের পরনে রক্তবস্ত্র, কপালে রক্তচন্দনের লম্বা তিলক, গলায় পদ্মবীচের মালা। এই অদ্ভুত ফুরফুরে সুগন্ধ নির্গত হচ্ছিল তার দেহ হতে। কেমন যেন একটা ভক্তি জাগালো আমাদের হৃদয়ে। তা মনে হলো মানবরূপী সাক্ষাৎ কোনো এক ঈশ্বরের দর্শন করলাম আজ আমরা। তারানাথ তান্ত্রিক এবার আমাদের পানে তাকিয়ে মৃদু হেসে অথচ সেই গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, আরে এসেছো তোমরা? বাহ, বেশ ভালো। আমি জানতাম তোমরা আজ আসবে। দুপুর বেলাতেই আসতে নেহাত কিশোরী আবদার করলো খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবে, তাই আর আসতে পারলে না। আমি আর কিশোরী একসাথেই প্রায় দুজনে লাফিয়ে উঠলাম বিস্ময়। আজ দুপুরে আমরা যে ঠিক কি আহার করেছি তা ঠাকুরমশাই এখানে বসে জানলেন কি করে? এখানে আসার পর থেকে তো সে কথা কাউকে বলিনি। তাহলে তারানাথ তান্ত্রিক পুনরায় রহস্যের হাসি হেসে বললেন, আমি এমন অনেক কথা জানি যা কোনো সাধারণ মানুষের পক্ষে জানা কোনোদিনই সম্ভব নয়। অযথা তো ভাবতে যেও না বেশি। ভাবলে মানসিক চাপ বৃদ্ধি পাবে, যা স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। আমি আর কিশোরী বড় বড় বিস্ফারিত চোখে ঠায় তাকিয়ে রইলাম তারানাথ তান্ত্রিকের দিকে। তিনি এবার হাতের রেকাবিখানা তুলে ধরে বেশ কয়েকটা ফলের টুকরো আমাদের দিকে বাড়িয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বললেন, নাও নাও, এই প্রসাদটুকু খাও দেখি। দেবী মায়ের প্রসাদ খেলে তোমাদের মন আবার শান্ত হয়ে যাবে আগের মতো। আমি আর কিশোরী কেউ কোনো কথা বললাম না। আমরা দুজনেই যেন ঠাকুরমশাইয়ের সৃষ্টি কোনো এক মোহজালে নিজেদের জড়িয়ে ফেললাম।
প্রসাদ মুখে তুলে কিছুটা জলপান করলাম আমরা। তারানাথ তান্ত্রিক এবার কক্ষের ভিতরে প্রবেশ করে অল্প কিছুটা সময় বাদেই তিনি ফিরে এলেন আমাদের কাছে। এখন তার গায়ে রয়েছে একটি উত্তরীয় এবং পরনে রয়েছে একটি অতি সাধারণ মানের ধুতি। ঠাকুরমশাইয়ের মুখ জুড়ে খেলা করছে সেই পুরাতন স্নিগ্ধ হাসি, যা দেখলে প্রাণ যেন জুড়িয়ে যায়। কিশোরী এবার খানিকটা ইতস্তত করে বলল, আচ্ছা ঠাকুরমশাই, আমাদের কি হয়েছিল বলুন তো? মাঝের ওই সময়টা আপনাকে হঠাৎ করে অমন রক্তাম্বর পরিহত অবস্থায় দেখে কেমন যেন একটা ঘোরের মধ্যে তলিয়ে গিয়েছিলাম সম্পূর্ণভাবে। মনে হচ্ছিল আমাদের পঞ্চ ইন্দ্রিয় আর বিন্দুমাত্র আমাদের নিয়ন্ত্রণে নেই, তা যেন আপনার নিয়ন্ত্রণাধীন হয়ে গেছে। কিশোরীর এমন ধারা কথা শুনে তারানাথ তান্ত্রিক এবার হো হো করে হেসে উঠলেন। হাসি থামলে তিনি বললেন, আরে ধুর, কি যে বলো তুমি! বলে আমি কে যে তোমার উপর মোহজাল বিস্তার করতে সক্ষম হব? তবে হ্যাঁ, মাঝে মধ্যে এক এক সময় আমাদের এমন এমন কিছু ঘোর লেগে যায়, যার কারণে কখনো দৃষ্টিভ্রম হয়, আবার কখনো কখনো মনোভ্রম ঘটে। পক্ষান্তরে আবার এমনটাও হতে পারে যে কোনো এক মহান ব্যক্তিত্বের সান্নিধ্যে এলে নিজে থেকেই এমন কিছু কিছু ভ্রমের উদ্ভব ঘটে। তোমাদের আজ এ কথা বলতে গিয়ে আমার এক মহান ব্যক্তিত্বের কাহিনীর কথা মনে পড়ে গেল ভীষণভাবে। মহান ব্যক্তিত্ব? তা ঠাকুরমশাই কি ছিল সেই মহান ব্যক্তি? কি ছিল সেই কাহিনী, তা যদি দয়া করে আমাদের বলতেন তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ ঠাকুরমশাই, আজ বরং আপনি সেই কাহিনীই বলুন। আমার কথায় এবার তালে তাল মিলিয়ে কিশোরী বলল। তারানাথ তান্ত্রিক এবার আমাদের দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আচ্ছা বেশ, তবে তাই হোক। আমি বরং আজ তোমাদের সেই মহান ব্যক্তির কাহিনী শোনাব। সে ছিল এক বিস্ময়কর বালক। মন দিয়ে শোনো তবে সে কাহিনীর কথা। আমি আর কিশোরী এবার জাঁকিয়ে বসলাম। তারানাথ তান্ত্রিক শুরু করলেন তার কাহিনী বলা। তোমরা তো জানোই আমি বরাবরই ভবঘুরে প্রকৃতির মানুষ। আমার অতীত জীবন কেটেছে এদিক সেদিক ঘুরে বেরিয়ে। তা সেবার এমনই এক সময় ভগবতপুর নামের একটি গ্রামে গিয়ে আমি এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। আজ তোমাদের সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নেব। ভগবতপুরে আমি যখন গিয়ে পৌঁছলাম তখন বেলা বেশ অনেকখানি গড়িয়েছে। দিনটা এমনই এক মেঘময় ছিল। আকাশে সূর্যদেব দর্শন দেননি। মাঝে মধ্যে কেবল ঝোড়ো বাতাস বইছে প্রবলভাবে। জোলার মধ্যে থাকা টুকিটাকি কিছু ফলমূল খেয়ে সামান্য কিছুটা পানীয় জল পান করে বিশ্রামের জন্য আমি সেই গাছতলায় একটু গড়িয়ে নিলাম। আমার ঘুম যখন ভাঙল তখন দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির জল এসে মিশে যাচ্ছে আমার গায়ে। আমি দৌড়ে গিয়ে নিকটবর্তী এক মন্দিরের চাতালে উপস্থিত হলাম। প্রকৃতি জুড়ে তৎক্ষণাৎ এক কালো ঘন অন্ধকারের রেশ নেমে এলো মায়াবী চাদরের ন্যায়। কোথাও কোনো আওয়াজ নেই, কেবলমাত্র একটানা বৃষ্টির ঝমঝম শব্দ ব্যতীত। একাকী থাকার সে এক আলাদাই অনুভূতি। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম বাইরের দিকে। দিনের আলো ক্রমশ ফুরিয়ে রাতের গভীর অন্ধকার নেমে এলো। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর বৃষ্টি একটু কমে এলে মন্দিরের ভেজানো দরজার পানে নজর গেল আমার। কেমন যেন একটা মৃদু গুনগুনানির আওয়াজ পেলাম। কৌতূহলবশত মন্দিরের ভেজানো দরজা আমি আলতোভাবে চাপ দিয়ে খুলে দিলাম। গর্ভগৃহের দ্বার উন্মোচিত হতেই ভেতর থেকে একটা তীব্র সুগন্ধের রেশ এসে ঝাপটা মারল শটান আমার নাকে। নাসারন্ধ্র হয়ে সেই সুতীব্র গন্ধ আমার দেহাভ্যন্তরে প্রবেশ করল সোজাসুজি। একখানি দেশলাই ফস করে জ্বালাতেই
অল্প সোনালি আলোয় সামান্য কয়েক মুহূর্তের জন্য আমি যা দেখলাম তাতে আমি নিজেই চমকে গেলাম। তারানাথ তান্ত্রিকের কথা শেষ হতেই কিশোরী এবার প্রশ্ন করল, কেন কেন ঠাকুরমশাই, মন্দিরের দরজা খুলতেই অন্ধকারের মধ্যে কি এমন দেখলেন আপনি যার কারণে চমকিত হয়ে গেলেন একেবারে সম্পূর্ণভাবে? আমি লক্ষ্য করলাম তারানাথ তান্ত্রিকের মুখমণ্ডল জুড়ে এক অদ্ভুত অনুভূতি খেলে গেল, যেন এক নিমেষে তার মুখ চোখ ভাবলেশীন হয়ে পড়ল। তারানাথ তান্ত্রিক এবার কিছুটা সময় চুপ করে থেকে উত্তর দিলেন, দেশলাইয়ের স্বল্প আলোতে আমি যা দেখলাম তাতে নিজের চোখকেই বিশ্বাস করে উঠতে পারলাম না। প্রথমে দেশলাই কাঠিটা হাত থেকে ভিজে মেঝেতে পড়ে নিভে গেল। যা দেখলাম তার কতটা ঠিক কতটা ভুল বুঝে উঠবার জন্য আমি পুনরায় ফের আরেকটি দেশলাই কাঠি জ্বাললাম। দেশলাইয়ের অল্প আলোতে এবার দেখলাম আমার ঠিক সম্মুখভাগে একটি মৃৎ প্রদীপ রাখা রয়েছে। তার সলতের অগ্রভাগে সেই আগুন ধরতেই প্রদীপখানি জ্বলে উঠল। প্রদীপের সেই সোনালি উত্তাপ বিভৎস অন্ধকার মোচনে ব্যর্থ হলেও গর্ভগৃহের জমাট বাঁধা অন্ধকার কিছুটা হলেও ফিকে করতে ঠিকই সক্ষম হলো। আর তাতেই আমি দেখলাম মন্দিরের মধ্যিখানে থাকা বেদির উপর সিংহাসনে রাখা আছে একটি নারায়ণ শিলা। দেবতা আর মন্দিরের অবস্থা দেখে পরিষ্কার বোঝা যায় তাহার দশা নৈব নৈব চ। প্রতিদিন নিয়ম মাফিক দেবতা হয়তো ওই নিত্য সেবাটুকুই পান, কিন্তু সেটার থেকেও বড় কথা হলো সেই বেদির ঠিক মুখোমুখি বসে আছে একটি বালক। অন্ধকারের মধ্যে সে সম্পূর্ণ একলা দেবতার ধ্যানে মগ্ন। কোনো দিকে তার ভ্রুক্ষেপ নাই। এমনকি দরজা খুলে আমি যে ভেতরে প্রবেশ করেছি, সামান্য আলো যে জ্বলে উঠেছে তাতেও তার হুঁশ নেই। আমি এতক্ষণে বুঝলাম দরজায় বাহির হতে যে মৃদু গুনগুনানির আওয়াজ আমি পেয়েছিলাম তা ছিল তারই মন্ত্রপাঠ। সে কি ঠাকুরমশাই, ওই ছোট্ট বালক একাকী এমন অন্ধকার একটি ঘরের মধ্যে বসেছিল? এ আবার কেমন ধারা কথা? আমার কথায় তারানাথ তান্ত্রিক মৃদু হেসে উত্তর দিলেন, হ্যাঁ গো, তাহলে আর বলছি কি, সেই বালকটির ঈশ্বরের প্রতি অসীম ভক্তি দেখে আমি যেন মুগ্ধ হয়ে গেলাম পুরোপুরিভাবে। বালকটির মাথায় চুলের পরিমাণ খুবই কম, তবে পিছনে একটি বৃহৎ লম্বা টিকি রয়েছে। তার গলায় বেশ কয়েকটি রুদ্রাক্ষের মালা, পরনে কমলা বস্ত্র, গায়ের রং চন্দন বাটার মতো ফর্সা, কপালে একখানি তিলক, হাতের বাজুতে মহেশ্বরের ন্যায় চিহ্ন অঙ্কিত। আমি লক্ষ্য করলাম সেই বালকটির দেহ হতে এক অদ্ভুত তেজ ও রশ্মি নির্গত হতে শুরু করেছে সহসা, যা মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয়। এছাড়াও তার গা থেকে একটি ভারী মিষ্টি সুগন্ধ বেরিয়ে এসে তা বাতাসের সাথে মিশে যাচ্ছে। আমি এবার খানিকটা গলা পরিষ্কার করে সেই বালকটির উদ্দেশ্যে বললাম, কে বাবা তুমি, যে এমন পরম ভক্তিতে ঈশ্বরের চেতনায় সম্পূর্ণরূপে মগ্ন হয়ে গেছ? বালকটি এবার আমার কণ্ঠস্বর পেয়ে করজোড়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পিছনে ফিরে তাকালো আমার দিকে। এই প্রথম চোখাচোখি হলো আমাদের। তার চক্ষুদ্বয় দেখে আমার অন্তরাত্মা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এক অনাবিল পবিত্রতার বিশাল ঢেউ যেন আছড়ে পড়ল আমার হৃদয়ে। তার চোখের মনি সম্পূর্ণ রকমের নীলাভ। বালকটির সেই অদ্ভুত দুই চোখে যেন এক দীপ্তি বিদ্যমান। তার চোখের মধ্যে যেন অন্তর্হিত রয়েছে স্বর্গ, মর্ত্য, পাতাল, এই তিন লোকের সকল কিছু। সেই বালকটি এবার মৃদু হেসে আমার প্রশ্নের জবাব দিল, আমার কি আর কোনো একটি নাম আছে গো, যে তোমায় সেই নির্দিষ্ট নাম আমি বলবো? কত জনে আমায় কত শত নামে ডাকে, তার হিসেব নাই গো।
তুমিও তোমার মন মর্জি মতো যা খুশি আমার নামকরণ করতেই পারো। সেই নামেই আমি না হয় তোমার কাছে পরিচিত হব। বালকটির এই উত্তর শুনে সত্যি কথা বলতে আমি পুরোপুরি হতবাক হয়ে পড়লাম। তার কাছ থেকে এমন ধারা উত্তর মোটেও আশা করিনি আমি। বিস্ময়ের ঘোর কাটতে কাটতেই আমি বললাম, বাহ, বেশ রসিকতার সাথে উত্তর দিলে তো। সত্যি বাবা, তোমাকে যত দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে তুমি এইভাবে মন্দিরের মধ্যে একলা এমন ঘুটঘুটে অন্ধকারে বসেছিলে, তা তোমার ভয় লাগেনি? উমা, ভয় লাগবে কেন? অন্ধকার না থাকলে মানুষ কি আর আলোর কদর করতো গো? করতো না। খারাপ আছে বলেই না ভালোর দর, রাত্রি আছে বলেই না দিনের কদর। তাছাড়া ভয় লাগতে যাবে কেন? আমি তো পরমেশ্বরের সান্নিধ্যে ছিলাম। কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই শুভ শক্তির কাছাকাছি আসার। আর একটিও বাক্য ব্যয় না করে আমি এবার শটান বসে পড়লাম বালকটির মুখোমুখি। আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে এই বালক মোটেও কোনো সাধারণ বালক নয়। সাধারণ বালক হতেই পারে না। এতটুকু বয়সে আর 5জন বালক কখনো এমন ধারা চিন্তা ভাবনা করতে পারে না। এই সব আধ্যাত্মিক কথা তাদের মুখ থেকে বের হয় না। আমি তার দিকে একভাবে পলকহীন অবস্থায় চেয়ে রইলাম। সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে দূর, আমাকে নিয়ে অত আকাশ পাতাল চিন্তা করো না তো। মুখে যা এসেছে আমি তাই বলে দিয়েছি। ওসব কথা বাদ দাও। তা ঠাকুর মশাই, তোমার খবর কি বলো দেখি? হ্যাঁ, সবকিছু কুশল মঙ্গল তো? ছেলেটা এমন করে কথাগুলো বলল যেন আমরা একে অপরকে দীর্ঘদিন যাবৎ চিনি। সে যেন আমার কতখানি পরিচিত, কতখানি আপন। আমি এবার বললাম, আমি যে ব্রাহ্মণ তা তুমি বুঝলে কেমন করে? ওমা, এ আবার এমন কঠিন কি কাজ? তোমার গায়ে জড়ানো ওই ধপধপে সাদা উপবিত খানায় তো বলে দিচ্ছে তোমার বংশ পরিচয়। আমি এবার নিজেই হেসে ফেললাম। সত্যি তো, আমার বইতে দেখেই যে কেউ বলে দেবে যে আমি ব্রাহ্মণ মানুষ, তাও অমন প্রশ্ন করা একেবারেই অর্থহীন, অমূলক। তা বাবা, তুমি কি এই গ্রামেরই ছেলে নাকি অন্য কোথাও তোমার বাড়ি? বালকটি পুনরায় সেই রহস্যজনক হাসি হেসে একইভাবে রসিকতার সুরে উত্তর দিল, এই গোটা জগৎ সংসারই তো আমার ঘর। আজ এখানে তো কাল ওখানে আমি ঘুরে বেড়াই। যেদিন যেখানে মন চায় সেদিন সেখানেই থাকি। এই যেমন আজ এখানে আছি, হয়তো কাল আবার বেরিয়ে পড়বো অজানার উদ্দেশ্যে। আমার কি আর কোনো এক জায়গায় আটকে থাকলে চলবে গো? বাহ, বেশ তো দারুণ কথা বলেছ তো। সত্যি তোমার মতন এমন করে এই যুগে কতজন মানুষ ভাবতে পারে। বাবা, তোমার কাছে একটি অনুরোধ আছে আমার, তোমাকে তা রাখতেই হবে। না বললে কিন্তু আমি শুনবো না মোটে। অনুরোধ? তা বলো শুনি, কি সেই অনুরোধ? আমিও একজন ভবঘুরে প্রকৃতির মানুষ। সামান্য কিছু তন্ত্রজ্ঞান অর্জন করেছি এই নশ্বর জীবনে। তাই দিয়ে সর্বদা চেষ্টা করি মানুষের মঙ্গল করার, বিপদগ্রস্ত মানুষের বিপদ থেকে উদ্ধার করার। এ জীবনে আমি অনেক গণ্যমান্য গুণী মানুষের সান্নিধ্যে এসেছি, তাদের সঙ্গ নিয়েছি। তোমাকেও আমার ভীষণ মনে ধরেছে। আমি চাই কিছু না হলেও অন্তত 2 দিন তোমার সঙ্গে কাটাতে। তুমি যেখানে যেখানে যাবে আমিও ঠিক সেখানে সেখানেই যাব। তোমার সাথে সময় কাটাতে আমার ভীষণ মন চাইছে। ঠাকুর মশাইয়ের এই অনুরোধটুকু তোমায় কিন্তু রাখতেই হবে। আচ্ছা, বেশ বেশ, তুমি যখন তাই চাও তাই হবে না হয়। নাও, আজ অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো দেখি। কাল সকালবেলায় না হয় আমরা দুজন মিলে ঈশ্বরকে স্মরণ করে অজানার পথে পা বাড়াবো। হ্যাঁ, সেটাই ভালো হবে। আজকের রাতটা বরং এই মন্দিরের চাতালে শুয়েই কাটিয়ে দিই। সারাদিনের পর ক্লান্তিতে যথেষ্ট কাহিল হয়ে পড়েছি। এসো বাবা, তুমিও ঘুমিয়ে পড়বে। এসো। তুমি যাও,
আমি একটু পরেই আসছি। ঠিক আছে, আমি শুতে গেলাম তাহলে, তুমিও চলে এসো না হয়। সে আমার কথায় সম্মতিসূচকভাবে ঘাড় নেড়ে পুনরায় দু চোখ বন্ধ করে আবার তলিয়ে গেল ধ্যানে। আমি নারায়ণশিলার উদ্দেশ্যে অন্তিমবারের মতো প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম মন্দিরের গর্ভগৃহ ছেড়ে। বাইরে তখন বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমেছে। এক শীতল মনোরম হাওয়া যেন পাক খাচ্ছে মন্দিরের চারপাশ ঘিরে। বৃষ্টির মধ্যে আমার কর্ণগোচর হলো দূরবর্তী বনাঞ্চল থেকে ছুটে আসা এক পাল ক্ষুধার্ত শৃগালের তীব্র হুঙ্কার ধ্বনি। আমি এবার মন্দিরের দেওয়ায় গা এলিয়ে দিতেই নিদ্রা দেবী আমার দু চোখের পাতায় বিরাজমান হলেন। তবে মধ্যরাতের এক বিশেষ প্রহরে ঘুমটা ভেঙে গেল আমার। কেমন যেন একটা রং বেরঙের আলোর ছটা আমার চোখে মুখে এসে পতিত হচ্ছে। বহু কষ্টে চোখের পাতা খুলতেই আমি দেখলাম সেই বালকটি আমার মাথার গোড়ায় বসে আছে, আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে সে। গভীর ঘুমের ঘোর পুনরায় গ্রাস করলো আমার নেত্রযুগল। কখন যেন আবার ঘুমিয়ে পড়লাম আমি। এক টানা এতক্ষণ যাবৎ গল্প বলার পর তারানাথ তান্ত্রিক অল্প কিছুটা সময়ের জন্য বিরতি নিলেন। বাইরের পানে একটিবার তাকিয়ে তিনি বলে উঠলেন, তোমরা একটু বসো হে, আমি গড়গড়াখানা ভালো করে সেজে আনি। তামাক ছাড়া গল্পের আসর একেবারে জমছে না। তোমরা বরং এই সময় একটু চা পান করো, আমি চারিকে তোমাদের জন্য চা করে আনতে বলছি। কিশোরী অতি দ্রুততার সাথে বলল, না না ঠাকুরমশাই, আমরা এখন কেউ চা খাবো না। শুধু শুধু বাচ্চা মেয়েটাকে অযথা এত বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। আরে চুপ করো দেখি, এতে বিরক্ত হওয়ার কি আছে? এমন বাদলার দিনে একটু গরম গরম চার তেল চুপচুপে মুড়ি মাখা না হলে যে ঠিক জমে না, তা আমিও বিলক্ষণ জানি। চারি, মা চারি, কাকা বাবুদের জন্য আর একবার একটু চার মুড়ি মাখা নিয়ে আসিস তো। পিতামশাইয়ের কথা কানে যেতে না যেতেই চারি এবার রান্নাঘরের ভিতর থেকে বলে উঠল, যাচ্ছি পিতামশাই, দয়া করে একটু অপেক্ষা করতে বলুন। আমি এক্ষুনি গরম গরম চা আর তেল চুপচুপে মুড়ি মাখিয়ে নিয়ে যাচ্ছি। তারানাথ তান্ত্রিক এবার গল্পের আসর ছেড়ে সোজা উঠে ঘরের ভেতর প্রবেশ করলেন। আমি আর কিশোরী নিজেদের মধ্যে টুকিটাকি কথাবার্তা বলতে লাগলাম। কিছুটা সময় পর একটা নুপুরের রুনুঝুনু শব্দ কানে ভেসে আসে আমার। পেছন ফিরে তাকিয়ে দেখলাম হাতে একখানা পাত্র নিয়ে চারি এগিয়ে আসছে আমাদের পানে। মিষ্টি হাসি উপহার দিয়ে মেয়েটা এবার তক্তাপোষের উপর দুপেয়ালা চা আর বেশ অনেকটা তেল চুপচুপে মুড়ি মাখা নামিয়ে রেখে গেল আমাদের সামনে। কাঠি সরিষার তেল দিয়ে মাখা মুড়ি, সাথে বেশ অনেকগুলো ভিজে অঙ্কুরিত ছোলা, মেঠো শশা, লবণ আর কয়েকটা কাঁচা মরিচ দেখে জিভে জল চলে এলো কিশোরীর। এক খাবল মুড়ি মুখে তুলে শশায় মস্ত কামড় বসা বসে। আমি চায়ে চুমুক দিলাম। তারানাথ তান্ত্রিক জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে আমেজের সাথে নলে টান দিতে দিতে এসে বসলেন তার নিজ স্থানে। আমি আর কিশোরী চায়ের সাথে মুড়ি মাখা খেতে লাগলাম। তামাক সেবন সমাপ্ত হলে তারানাথ তান্ত্রিক পুনরায় শুরু করলেন তার গল্প বলা। পরদিন সকালবেলায় সূর্যোদয়ের প্রথম আলো ফোটার সাথে সাথেই আমি আর সেই বালকটি এবার বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমরা এক সময় এসে পৌঁছলাম নাম না জানা কোনো এক গ্রামে। বালকটি এবার আমার দিকে তাকিয়ে বলল, চলো গো চলো, এখানে আমার একটা কাজ আছে, আজ সেটা সম্পূর্ণ করতেই হবে আমায়। একটি মানুষ তার সারা জীবনব্যাপী করা অসংখ্য পাপের ফলে মৃত্যু শয্যায় ভীষণ কষ্ট পাচ্ছে গো। তাকে উদ্ধার করতে হবে। তার সকল পাপ খণ্ডনের সময় উপস্থিত হয়েছে যে, এবার তার মুক্তি পাওয়ার পালা। বালকটির এসব কথাবার্তার মাথা মুন্ডু কিছুই আমার বোধগম্য হলো না। সে কার কথা বলল, কোন পাপের কথা বলল, এই সকল বিষয় প্রশ্ন করতে যাব, কিন্তু তার পূর্বেই সে বালকটি বলল, এখন কোনো প্রশ্ন করো না, তুমি শুধু আসো আমার সাথে।
বাদবাকিটা নিজের চোখেই দেখতে পাবে না হয়। পরে আমি সবটা বলছি তোমায়, এসো। অগত্যা আমি আর একটিও প্রশ্ন করে অযথা তাকে বিরক্ত করলাম না। আমার অন্তরের মধ্যে সৃষ্টি হওয়া প্রশ্নগুলিকে কিছুটা সময়ের জন্য দমন করার চেষ্টা করলাম। আমি দেখলাম সেই বালকটি এবার আমাকে নিয়ে গেল একটি গাছতলায়। সেখানে একটা ছোট্ট ভাঙা কুঁড়ের মধ্যে মৃত্যুর সাথে লড়াই করছে একটি মানুষ। লোকটিকে দেখে ভারী মায়া হলো। আমার অন্তর যেন কেঁদে উঠল। সেই বালকটি এবার আমার পানে তাকিয়ে বলল, এই হলো সেই ব্যক্তি ঠাকুর মশাই, যার কথা তোমায় বলছিলাম কিছু মুহূর্ত আগে। সারা জীবনে অনেক পাপ করেছে গো। আজ সেই পাপের ফলই ভোগ করতে হচ্ছে একে। বিগত কয়েক মাস ধরে এমনভাবেই বিছানায় পড়ে আছে গো, অসীম কষ্ট যন্ত্রণা ভোগ করে। অতীতে যুবক অবস্থায় এ ছিল এক কুখ্যাত ডাকাত। অনেক মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এ কত শত মানুষকে অসহায় সর্বহারা নিঃস্ব করে দিয়ে লুণ্ঠন করে এনেছে বিপুল পরিমাণ ধনসম্পদ। এই লোকটির আত্মীয় স্বজন, পরিবারের মানুষজন সুখে শান্তিতে বিলাসবহুলভাবে জীবনযাপন করেছে এর পাপ কাজের ফলে অর্জিত কালো টাকায়। কিন্তু হায় রে, আজ ভাগ্যের পরিহাস দেখো। আজ এই মানুষটির শেষ সময়ে তার কাছে কোনো মানুষ সেবা শুশ্রূষা করেনি, সামান্য দেখভালটুকু পর্যন্ত করেনি। আসলে কি জানো ঠাকুর, অর্থই হলো অনর্থের মূল। সারা জীবনে আমরা কেবল নিজেরটা গুছিয়ে রাখি, আমার করি, অর্থের পিছনে মিথ্যা মরীচিকার মতো দৌড়ে যাই। অর্থের মুখের জালে ডুবে গিয়ে আমরা গুলিয়ে ফেলি পাপ পুণ্যের বিচার, স্বাভাবিক বোধ বুদ্ধি। অর্থ অর্জনের পেছনে এতটাই মজে যাই যে ভুলে যাই পাপ কোনোদিনও নিজের বাপকেও ছাড়ে না। আমাদের সকল কৃতকর্মের ফল ভোগ করতে হবে জীবনের অন্তিম দিনগুলিতে। যেমন এই মানুষটি ভুলে গিয়েছিল, উদাহরণস্বরূপ বললাম। কিন্তু আজ একে মুক্তি দেওয়ার সময় আসন্ন হয়েছে। নিজের ভুল বুঝতে পেরেছে সে। এবারে পরমেশ্বরের কাছে যাওয়ার পক্ষে সম্পূর্ণ রূপে উপযুক্ত। কি বলবো তোমাদের, আমি এবার নিজের চোখে যা দেখলাম তা যেন বিশ্বাস করার পক্ষে অত্যন্ত কঠিন। সেই বালকটি এবার তার হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ঠেকিয়ে ধরল সেই মানুষটির কপালে। তারপর দু চোখ বুঝে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র পড়তে লাগলো। আমি দেখলাম দুরারোগ্য ব্যাধিতে যন্ত্রণায় কাতর মানুষটি আস্তে আস্তে যেন শিথিল হয়ে যাচ্ছে। তার হাত পা সহ গোটা দেহের মধ্যে যে ঝাঁকুনির সৃষ্টি হয়েছিল তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। হঠাৎ করে লোকটি এবার দুই চোখ বড় বড় করে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা সেই বালকটির পানে। তারপর কি যেন একটা হলো তার। মৃত্যুশয্যায় শুয়ে সে কিছু দেখলো বোধ হয়। আমি দেখলাম তার চোখের কোণ থেকে গড়িয়ে এলো জলের ধারা। কম্পমান দুই হাত কোনো রকমে জড়ো করে একটা লম্বা শ্বাস নিয়ে দু চোখ বুঝে চিরশান্তির ঘুমের দেশে যাত্রা করল মৃত্যু পথযাত্রী মানুষটি। তার মৃত্যু আমি নিজের চোখের সামনে স্বচক্ষে দেখলাম। সত্যি সে বড় কষ্ট পাচ্ছিল, এবার অন্তত রেহাই পেল। আমি আর সেই বালকটি নিজেরাই সেই মানুষটির সৎকার করলাম। তবে আমার মনের মধ্যে কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন একসাথে উঁকি মারল। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা ছিল সেটা হলো, কে এই বালক যে কিনা এমনভাবে এই মানুষটিকে মুক্তি প্রদান করতে সক্ষম হলো? এ তো যার তার কাজ নয়। প্রশ্নটা আমি তৎক্ষণাৎ সেই বালকটিকে করলাম না, নিজের মনের মধ্যেই চেপে রাখলাম। কি গো, কি হলো? কি অত ভাবছো? চলো আবার হাঁটতে শুরু করি। এক জায়গায় থেমে গেলে যে চলবে না, চলো। বালকটির কথায় আমার সম্বিত ফিরল।
আমি এবার তার দিকে তাকিয়ে মুখে হাসির বলিরেখা ফুটিয়ে তুলে বললাম, হ্যাঁ বাবা চলো, এখনো বেশ অনেকখানি পথ তোমার সাথে যেতে হবে আমায়। অদৃষ্টেরও বুঝি তেমনটাই ইচ্ছা। চলো পুনরায় যাত্রা শুরু করি আমরা। আমি আর সেই বালকটি এবার হাঁটা শুরু করলাম অজানার পথে। হাঁটতে হাঁটতে অপরাহ্নের শেষ বেলা যখন ফুরিয়ে এলো, তখন আমরা রাত্রিবাসের জন্য নির্বাচন করলাম একটি ভাঙা পরিত্যক্ত বাড়ি। আমি এবার সেই বালকটির উদ্দেশ্যে বললাম, বাবা, আমরা বরং আজকের রাতটা এই প্রাচীন অট্টালিকার মধ্যেই কাটিয়ে দিই। কাল ভোরের আলো ফুটতে না হয় আমরা বের হব। আমি দেখলাম সে আমার এ কথা শুনে কেমন যেন প্রথমে একটু কিন্তু কিন্তু করল। তারপর হয়তো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারল যে আমি সারাদিন যাবৎ হেঁটে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। সেই কারণেই সে হয়তো এক প্রকার রাজি হয়ে বলল, এই বাড়ির মধ্যে থাকবে? আচ্ছা ঠিক আছে গো ঠাকুর, তোমার যখন এমনটাই ইচ্ছা, তবে চলো আজকের রাতটা বরং আমরা এই বাড়ির মধ্যেই কাটাবো। সেই প্রাচীন অট্টালিকার প্রথম সিঁড়ির ধাপে পা রাখতে না রাখতেই আমার মনের মধ্যে কিন্তু সেই পরিচিত বিপদ ঘণ্টাটা দড়াম দড়াম শব্দে বেজে উঠল। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি বুঝলাম এই বাড়ির মধ্যে রাত কাটানো হয়তো বিপজ্জনক। তবে কি আজকের রাতে কোনো বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে? সে কারণেই কি ঈশ্বর আমায় এই আগাম ইঙ্গিত দিলেন? আমি মনে মনে এই সমস্ত কথা ভাবছি, আচমকা সেই বালকটি আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কোনো ভয় নেই তোমার, চলো আমি তো আছি, চিন্তা কিসের? কোনো বিপদ তোমায় স্পর্শ করতে পারবে না, এ কথা আমি তোমায় দিলাম। চলো। অন্ধকারের মধ্যে হলেও আমি পরিষ্কার দেখলাম সেই বালকটি আমার দিকে তাকিয়ে এক সরল নির্লিপ্ত হাসি হাসছে। তার কথার মধ্যে কি যেন একটা মিলিত ছিল। কেমন যেন ভরসা হলো আমার। কোথা থেকে বুক ভরা সাহস এলো সহসা। আমি আর সেই বালকটি এবার সিঁড়ি বেয়ে তরতর করে উঠে এলাম সেই ভাঙা বাড়ির অভ্যন্তরে। ঘুরে ফিরে দেখতে লাগলাম বাড়িটির চারিধার। দীর্ঘদিন যে এখানে কোনো মানুষের পা পড়েনি তা বুঝতে বেশি বেগ পেতে হয় না। খুব সহজেই সেটা অনুমান করা যায় বাড়িটির অবস্থা দেখে। বাড়িটির চারপাশে জন্মে উঠেছে নানান প্রকারের আগাছা। অমন বর্ষাকালে বৃষ্টির জলে সেগুলো এক একটি বৃহৎ ঝোপে পরিণত হয়েছে। বাড়িটির চারপাশে বিশাল বিশাল মহিরুহের দল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গগনের পানে মুখ তুলে। দিনের আলো আর বেশিক্ষণ নেই, তাই একটি মাটির মালসা নিয়ে কাছের এক পুষ্করিণী থেকে কিছুটা জল তুলে আনলাম রাতের বেলায় পিপাসা পেলে খাওয়ার জন্য। তবে যাই বলো না কেন, মনের মধ্যে কিন্তু সেই খচখচানিটা থেকেই গেল। আমি যতবার চেষ্টা করলাম সেটাকে মনের মধ্যে থেকে দূর করার, কিছুতেই সেটা গেল না। গলার মধ্যে মাছের কাঁটা বিঁধলে যেমন অস্বস্তি হয়, আমার হৃদয় জুড়েও সেই রূপ একই অস্বস্তি ক্রমাগত হতে লাগলো। আমার বারে বারে মনে হলো আজকের রাতটা আমার জন্য মোটেও শুভ নয়। এই স্থান, এই বাড়ি আমার জন্য যেন একটা প্রাণঘাতী বিপদ ডেকে আনবে। ঈশ্বরের উপর ভরসা রেখে কয়েকটা ফলমূল আর শুকনো কিছু খাবার খেয়ে আমরা এবার শুয়ে পড়লাম। আরামদায়ক মনোরম বাতাস আমার মাথার চুলে যেন বিলি কেটে দিল। নিজের অজান্তেই কখন ঘুমিয়ে পড়লাম আমি তা বুঝতেই পারলাম না। একটানা এত দূর বলে ঠাকুরমশাই একটু চুপ হলেন। আমার আর কিশোরী ততক্ষণে চা পান সমাপ্ত হয়েছে। চায়ের খালি পেয়ালা ও মুড়ি মাখার শূন্য পাত্রখানি নামিয়ে রেখে আমরা এবার ঠান্ডার কারণে হাতের তালুতে হাত ঘষতে লাগলাম। আচমকা এমন সময় কালো গগন বক্ষকে আড়াআড়িভাবে চিরে দিল একটা বিদ্যুতের ঝলকানি। চোখ ধাঁধানো সাদাটে আলোয় ভরে গেল আমাদের চারপাশ। অবিলম্বে কানে হাত চাপা দিলাম আমরা দুজন,
আর সাথে সাথেই একটা তীব্র শব্দের সাথে বজ্রপাত হলো। প্রকৃতি জুড়ে যেন ফের নতুন উদ্যোগে আবার তাণ্ডব লীলা আরম্ভ হলো। বৃষ্টির বেগ বেড়ে উঠল আরও কয়েক গুণ। তারানাথ তান্ত্রিক কিছুটা জলপান করে পুনরায় বলতে শুরু করলেন তার কাহিনী। রাত্রি তখন ঠিক কতখানি হয়েছে তা বলতে পারি না সঠিকভাবে, তবে আচমকা ঘুমটা ভেঙে গেল একটা অস্বাভাবিক হিস হিসে শব্দে। শব্দটা কানে যাওয়া মাত্রই গাটা কেমন যেন শিরশির করে উঠল। আমি চোখের পাতা খুললাম না, ভাবলাম হয়তো আওয়াজটা বাইরে থেকে আসছে। চারিধারে অনেক অনেক বাঁশ ঝাড় রয়েছে। বাঁশের সরু পাতার ফাঁক দিয়ে বায়ু বইলে মাঝে মধ্যে ঠিক এমনই হিস হিসে শব্দ হয়। তেমনটাই ধারণা করে আমি পুনরায় ঘুমিয়ে পড়তেই যাব, কিন্তু এইবার যে জিনিসটা আমি উপলব্ধি করলাম তাতে আমার হৃদযন্ত্র যেন বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। কেন ঠাকুরমশাই, চোখ বন্ধ থাকা সত্ত্বেও ঠিক কি উপলব্ধি করলেন আপনি, যার কারণে আপনার হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো? আমি উপলব্ধি করলাম আমার উন্মুক্ত লোমশ বুকের উপর ঠান্ডা রক্তের কোনো একটি প্রাণী বসে রয়েছে। মাঝে মধ্যে মৃদুমন্দ নড়াচড়া করছে সেটি। ঠান্ডা রক্তের প্রাণী আর তার সাথে মাঝে মধ্যে সেই গায়ে কাঁটা দেওয়া হিস হিসে শব্দ, এই দুটি বিষয়কে দুয়ে দুয়ে চার করতে আমার বেশি সময় লাগলো না। আসলে যে ঠিক কোন প্রাণীটির কথা মস্তিষ্কের মধ্যে ভেসে উঠল তা নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো। তাহলে একবার ভেবে দেখো আমার তখন ঠিক কি অবস্থা হয়েছিল। আমি আর কিশোরী প্রায় একসাথে সহজাতভাবে টান টান উত্তেজনার সাথে বললাম, সাপ! গো, একেবারে সঠিক আন্দাজ করেছো তোমরা। ধীরে ধীরে চোখের পাতা খুলতেই আমি দেখলাম একখানি বিশাল বিষধর সর্প আমার ঠিক বক্ষ দেশে উপবিষ্ট রয়েছে। সাপটি ফনা তুলে বসে আছে আমার দিকে মুখ করে। বিন্দু মাত্র নড়লে কিংবা ভয় পেয়ে চিৎকার করলে সে তৎক্ষণাৎ ছবল দেবে। চাঁদনি আলোয় চকচক করছে তার গোটা কালো দেহ। ভয়ে আমার হাত পা যেন পেটের ভিতর সেঁধিয়ে যাওয়ার উপক্রম হলো। চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুদূতকে দেখে মৃত্যুকে যেন খুব কাছ থেকে অনুভব করলাম আমি। সাপটি এবার আমার দিকে চেয়ে তার লম্বা লকলকে দুই ভাগে বিভক্ত জিভটি বের করলো। কতটা সময় আমি ওইভাবে কাটিয়েছিলাম তা বলতে পারবো না, তবে খুব অল্প সময়ের মধ্যেই আমার দেহ ভয়ে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো আর দরদর করে ঘামতে শুরু করলো। দেহের মধ্যে কম্পনের সূচনা হতেই সাপটি এবার ক্ষিপ্ত হয়ে ছবল দিতেই যাবে। ঠিক এমন সময় দেখলাম সেই বালকটি কোথা থেকে ছুটে এসে একখানা লাঠি দিয়ে নিমেষের মধ্যে সেই বিষধর প্রাণীটিকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ছুঁড়ে ফেলে দিল দূরে। গোটা বিষয়টা এতটাই অপ্রত্যাশিত এবং তাড়াতাড়িতে ঘটল যে প্রথমে আমি নিজেই হকচকিয়ে গেলাম। বুকের মধ্যে হাত রেখে ধীরে ধীরে কোনো ভর দিয়ে উঠে বসলাম। আমি দেখলাম সাপটি সরসর করে এঁকে বেঁকে প্রবেশ করলো একটি বন্য ঝোপের ভিতর। আমার শ্বাস প্রশ্বাসের মাত্রা তখন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছি আমি। সেই বালকটি এরপরে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হেসে বলল, কি গো, খুব ভয় পেয়ে গিয়েছিলে নাকি ঠাকুরমশাই? আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম যে তোমার কোনো বিপদ আমি ঘটতে দেব না, তুমি সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় থাকবে। দেখো, আমি কিন্তু আমার দেওয়া কথা রেখেছি। সারা রাত আমার চোখে ঘুম এলো না। ওই বিভৎস প্রাণীটাই যেন দু চোখের পাতায় ভেসে উঠল বারে বারে। এপাশ ওপাশ করে রাতটা কাটিয়ে দিলাম কোনো ক্রমে। ভোরের দিকে বোধহয় একটু চোখে চোখ লেগে গেছিল। সূর্যের আলো চোখে এসে পড়তেই ঘুমের সামান্য রেশটা কেটে গেল পুরোপুরিভাবে। রাতের সেই বিভৎস ঘটনা মনে পড়ে যেতেই গাটা পুনরায় শিউরে উঠল। কপালের মধ্যে বিন্দু বিন্দু ঘামের জন্ম হলো। কম্পমান হাতে সেই ঘাম মুছে ফেলে একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম আমি।
সেই কালচে বিষধর প্রাণীটার ছোবল দিতে যাওয়ার পূর্ব মুহূর্তটির কথা যেন আমার মস্তিষ্কে বারবার ভেসে উঠল, দুঃস্বপ্নে দেখা চিত্রপটের মতো। এরপরেই আমার মনে পড়ে গেল আমার প্রাণ রক্ষাকারী সেই বালকটির কথা। সত্যি, সে যদি না থাকতো তাহলে আমি হয়তো সে যাত্রায় আর বেঁচে ফিরতাম না। বিষাক্ত সাপের ছোবলে আমার রক্তে মিশে যেত এক তীব্র মারণ বিষ। সকালবেলায় মানুষজন আমায় যখন উদ্ধার করত তখন হয়তো আমি মরে কাঠ হয়ে যেতাম। আমার দেহ নীল বর্ণ ধারণ করত সম্পূর্ণরূপে। সেই বালকটির কথা মনে পড়তেই আমি চারিদিকে ঘাড় ঘুরিয়ে আর কোথাও কিন্তু তাকে দেখতে পেলাম না। আমি ভাবলাম সে কাছে পিঠে কোথাও একটা আছে হয়তো। উঁচু গলায় তাই বার কয়েক হাঁক দিলাম তার উদ্দেশ্যে। কই গো বাবা, বলি কোথায় গেলে তুমি? অনেক ডাকাডাকি করা সত্ত্বেও সেই বালকটির আর দর্শন পেলাম না। আমি বড় হতাশ হয়ে পড়লাম। তবে কি সে আমাকে কোনো কিছু না জানিয়ে চলে গেল অন্যত্র? এমন ভাবনাই মাথায় এলো সবার আগে। আচমকা আমার চোখ গেল সামনের পানে। আমি দেখলাম অনেক দূরে কিছু একটা পড়ে আছে যেন। তার কাছে এগিয়ে যেতেই চোখে পড়ল একটি রুদ্রাক্ষের মালা পড়ে রয়েছে মাটির মধ্যে। আমার মনে পড়ে গেল এই মালাটি আমি দেখেছিলাম সেই বালকটির গলায়। সে মালাটি এবার মাটি থেকে তুলে নিলাম আমি। সেটা স্পর্শ করা মাত্রই কেমন যেন একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল আমার সারা শরীর জুড়ে। আমি বুঝলাম এটি কোনো মহা শক্তিশালী দৈব গুণসম্পন্ন একটি জপমালা। সেটি কপালে ঠেকিয়ে ধরতেই আমার দু চোখের সামনে আয়নায় পড়া প্রতিচ্ছবির মতো ভেসে উঠল একটি দৃশ্য। কি 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 দেখলেন আপনি ঠাকুরমশাই? কি দৃশ্য ভেসে উঠলো আপনার চোখের সামনে? আমি দেখলাম সেই বালকটিকে। সে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তার হাসির মধ্যে কেমন যেন একটা রহস্যজনক ভাব লুকিয়ে রয়েছে। সে এবার আমার উদ্দেশ্যে বলল, কি গো ঠাকুর মশাই, কি হলো তোমার? আমি চলে এসেছি বলে মন খারাপ হচ্ছে নাকি? মন খারাপ করো না, ভবিষ্যতে আবার কোনো না কোনো দিন দেখা হবে আমাদের। এই জগৎ খুবই ছোট। সত্যি কথা বলতে তোমার কপালে মৃত্যু যোগ ঘনিয়ে এসেছিল গো। হ্যাঁ, কালকে রাতের সেই বীভৎস ঘটনার কথা তোমার নিশ্চয়ই মনে আছে। আমি সেই যোগ কাটিয়ে দিয়েছি। সেই কাজের জন্যই আমার আগমন ঘটেছিল তো। হ্যাঁ, তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল। আর কোনো চিন্তা নেই, তুমি সম্পূর্ণরূপে বিপদমুক্ত। তাই তো প্রয়োজন ফুরিয়ে গেছে দেখে আমিও চলে এলাম। সেই বালকটির উদ্দেশ্যে নিজের মনেই বলে উঠলাম, তার মানে তুমি আগে থেকেই জানতে যে সেই রাতে অমন কিছু ঘটবে, আমার মৃত্যুযোগ ঘনিয়ে আসবে। আমার প্রশ্নের কোনো উত্তর দিল না সেই বালক। পরিবর্তে সামান্য কিঞ্চিত হাসল। তাতেই যা বোঝার তা বুঝে গেলাম আমি এবার দুই হাত জোর করে বললাম, কে কে গো বাবা তুমি? সত্যি করে বলো আমায়, কে ছিলে তুমি যে সাক্ষাৎ দেবদূতের মতন আমার প্রাণ রক্ষা করলে? আমি যে তোমায় চিনতে পারিনি। বালক হাসতে হাসতে উত্তর দিল, সব প্রশ্নের উত্তর পেতে নেই গো, সব প্রশ্নের জবাব খুঁজতে নেই। কিছু কিছু প্রশ্ন হয়েই থেকে যাওয়া ভালো। ধরে নাও আমি এক বিস্ময়কর বালক, আমি এক দেবতার অংশ, বা তোমারই মতো কোনো পুণ্যাত্মা। আমাদের আবার দেখা হবে গো ঠাকুর মশাই, আবার দেখা হবে, আবার দেখা হবে। আর কিছু না বলে সেই বালকটি এবার অদৃশ্য হয়ে গেল। ধীরে ধীরে চোখের পাতা মেলে ধরলাম আমি। সেই মালাটি আমি ধারণ করলাম নিজের গলায়। একটা অদ্ভুত শক্তি অনুভব করলাম। সেই স্থানে কতক্ষণ বসে থেকে যে সেই বালকটির কথা ভেবেছিলাম তা স্বয়ং ঈশ্বরই জানেন।
তারপর সন্ধে নামার আগে আমি আমার গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসলে কি জানো হে কিশোরী, আমাদের এই জগৎ বড় বৈচিত্র্যময়। এই জগতের মধ্যে এমন কিছু কিছু মানুষ রয়েছেন যারা ঠিক মানুষ নয়, মানুষরূপী অন্য কেউ। অমর জীবনের কথা নিশ্চয়ই মনে আছে তোমাদের। তা বলো, কেমন লাগলো আজকের এই কাহিনী? দুর্দান্ত, দুর্দান্ত ঠাকুরমশাই, একেবারে অভাবনীয়। সত্যি আজকের কাহিনীটা একটা আলাদা রকমের ছিল। আচ্ছা ভায়া কিশোরী, গল্প তো শেষ, এবার তাহলে ওঠা যাক নাকি? হ্যাঁ ভাই, তাই চলো। ঠাকুরমশাই, আমাদের এবার তাহলে বিদায় দিন। আজ আমরা আসি, হ্যাঁ, পরে আবার কোনো একদিন আসবো। সাবধানে যাবে, আবার এসো কিন্তু। আমি আর কিশোরী এবার তারানাথ তান্ত্রিকের বাড়ি থেকে বেরিয়ে মঠ লেনের রাস্তায় পা রাখলাম। বৃষ্টিটা এখন কিছুটা হলেও কমে এসেছে। আমরা দুই বন্ধু মিলে গল্পগুজব করতে করতে হাঁটা লাগালাম জল কাদাময় রাস্তায় ছপ ছপ শব্দ তুলে।